প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আমি চঞ্চল স্যার তোমাদের কাছে আজকে আবার আমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর নেক্সট ক্লাস অর্থাৎ 14 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে কিন্তু ডাব্লিউবি প্রাইমারি টেট 2024 সালের জন্য সমস্ত ক্লাস প্লেলিস্ট ধরে রুটিন মাফিক প্রোভাইড করে চলেছে বিগত কয়েক মাস ধরে। অনেকেই হয়তো জানো, অনেকে আজকে হয়তো প্রথম ভিডিওটা দেখবে, তো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। এই ধরনের প্রত্যেক দিন যে ভিডিওগুলো রুটিন মাফিক আপলোড হবে সেগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা তাহলে পৌঁছে যাবে। ওকে, দেখো আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে সেটা ডাব্লিউবি টেট 2024কে কেন্দ্র করে। এখানে একটা কথা বলা ভালো, আমাদের এর আগের যে নতুন যখন সিলেবাস ওয়াইজ যে টেট পরীক্ষাটা হলো 2022 সালে, সেই টাইমে সিলেবাস বিশেষ করে ইভিএস এর ক্ষেত্রে কিন্তু কিছুটা আলাদা ছিল। 2023 সালে হয়ে যাওয়া যে টেট পরীক্ষা সেই ক্ষেত্রে ইভিএস এ মারাত্মক রকম সিলেবাসের রদবদল হয় এবং প্রশ্নের প্যাটার্নের মধ্যেও কিন্তু মারাত্মক রকম রদবদল হয়েছিল। ওকে, তো এই যে আমাদের যে লেটেস্ট ভার্সন 2023 সেটাকে খেয়াল রেখে আমরা যেমন প্রিপারেশন নেব, ঠিক সেরকম 2022কেও কিন্তু আমরা একদম হাতছাড়া করব না। ওকে, কারণ 2022 সালের যে মডেল প্রশ্ন উত্তর পর্ষদ দিয়েছে 2023 সালের মডেল প্রশ্ন উত্তর মোটামুটি এক, তবে পরীক্ষার যে প্রশ্ন সেটা একটু ভিন্ন ধরনের। তো আমরা যখন প্রস্তুতিটা নেব সেই হেতু আমাদেরকে শুধুমাত্র 2023-এর দিকে নজর দিয়ে করার থেকে 2022 এবং 2023 উভয়ের প্যাটার্নের উপর নজর দিতে হবে। যেহেতু 2023 এই ভার্সনটা একদম লেটেস্ট ভার্সন, তো সেই ক্ষেত্রে আমরা বেশি নজর দেব 2023-এর প্যাটার্নের উপর এবং 2022-এর প্যাটার্নকেও কিন্তু আমরা নজর দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে তোমরা নিশ্চিত থাকো এগুলো পুরোপুরি সিলেবাস অনুযায়ী করানো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার তার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে সিলেবাস প্রকাশ করেছে 2023 সালে, আপাতত সেটাই আমাদের কাছে লেটেস্ট সিলেবাস রয়েছে। তো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস করানো হচ্ছে। হতে পারে ইভিএস এর ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখে থাকবে যে মোটামুটি পরীক্ষার এক মাস আগে কিন্তু সিলেবাসে কিছুটা রদবদল হয়ে যায়। প্রত্যেক বছর হয়েছে, 2022-এও হয়েছে, 23-এও হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন কয়েকটা টপিককে অ্যাড করে এবং কয়েকটা পুরাতন টপিককে ওরা হটিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে সেই দিকেও টেনশন নিও না, আমরা আছি তোমাদের সাথে। তো নতুন যে কোনো টপিক যখনই অ্যাড করবে, ঠিক আছে, আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে সেগুলোকে সবার প্রথম তোমাদের ক্লাসের মাধ্যমে কিন্তু সেগুলোকে করিয়ে দেব। ওকে, তো শুরু করি চলো আজকের ক্লাসটা। আজকে দেখো টপিকের নাম, আমরা আমাদের যে টপিকটা পুরনো চলছিল আজকে সেটা 3 নম্বর পার্ট অর্থাৎ দুর্যোগ এবং বিপর্যয়, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। এটা অনেকটা বড় টপিক। এর আগে আমরা এর 1 নম্বর পার্ট করেছি, 2 নম্বর পার্ট করেছি, আজকে আমরা এটা 3 নম্বর পার্টটা করব। ওকে, আচ্ছা, তার আগে বলি দেখো এই চ্যানেলটা ইউটিউবে দ্য বেঙ্গল এক্সাম লিখে সার্চ করবে, এই যে লোগোটা দেখতে পাচ্ছ এমন একটা লোগো আসবে, ঠিক আছে। লোগোটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওগুলো রয়েছে প্লেলিস্ট করে, এই যেমন দেখতে পাচ্ছ ইভিএস প্লেলিস্ট, ঠিক আছে, তোমার ইভিএস বুক, হ্যাঁ, তো গণিতের প্লেলিস্ট, এরকম ইংরেজি সমস্ত বিষয়ের প্লেলিস্ট কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে টাচ করবে, তাহলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অথবা চ্যানেলের মধ্যে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা পেয়ে যেতে পারবে। আমাদের লেটেস্ট প্লেলিস্ট যেটা চলছে সেটা হচ্ছে 2024-এর টেট, এটার প্লেলিস্ট চলছে। তো তোমরা দেখতে পারো, পুরাতন ভিডিওগুলো দেখতে পারো, এর আগে অর্থাৎ আমার যে 13টা ক্লাস হয়েছে ইভিএসএস তার ভিডিওটাও দেখতে পারো, সেগুলো সব রয়েছে এর মধ্যে। ওকে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে বলতে পারো ক্লাস কেমন লেগেছে, একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুবান্ধব যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ডিএলএডে ভর্তি হয়েছে বা করছে তাদেরকে এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু শেয়ার করতে পারো। সম্পূর্ণ বিনামূল্যে, আমি বলছি 100% ফ্রি, কিন্তু তোমাদের গাইড করা হচ্ছে ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে। তো সেই দিক থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, তার আগে বলে দিই, দেখো আমাদের যে রুটিনটা রয়েছে রুটিনটার দিকে একবার চোখ বুলিয়ে নাও। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের আস্তে আস্তে আপলোড হতে থাকবে, একদম রুটিন মাফিক কিন্তু ক্লাস আপলোড হতে থাকবে। দেখো আমাদের সোমবারে সন্ধ্যে 7টা থেকে টেটের বাংলার ক্লাস হবে, ঠিক আছে। আমাদের গ্রাম পঞ্চায়েতেরও ব্যাচ চলছে, তো গ্রাম পঞ্চায়েতেরও ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে। দেখো ফ্রাইডে সকাল সন্ধ্যে 7টাতে। ওকে, ঠিক ইংরেজির দিকে দেখলে দেখো টুইসডে সন্ধ্যে 7টা থেকে, আর ওয়েডনেসডে সকাল 7টা থেকে, আবার স্যাটারডে
আমাদের সকাল 7টা থেকে কিন্তু 3 দিন ইংরেজি ক্লাস হবে। ম্যাথ ক্লাসটাও 3 দিন। দেখো ইংরেজি এবং ম্যাথ এই দুটো কিন্তু ভাইটাল সাবজেক্ট, এই দুটোতে অনেকে পিছিয়ে পড়ে, যে কারণে সম্পূর্ণ বিনামূল্যে 3টে করে 6টা ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে ইউটিউবে। সিডিপির ক্লাস রয়েছে, সিডিপি আমি করিয়ে থাকি, সন্ধ্যে 7টাতে আসবে, আমাদের বুধবার সন্ধ্যে 7টাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ইভিএস এর ক্লাস দেখো শনিবার অর্থাৎ আজকে যেমন দেখতে পাচ্ছ তোমরা সকাল 7টাতে কিন্তু সন্ধ্যে 7টাতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, জিকে ক্লাস বিশেষ করে ডব্লিউইপি, পিএসসি, এএনএম, জিএনএম, ওকে, এই সমস্ত বেশ জিকে ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমাদের। এটা একদম সোমবার সকাল 7টাতে আপলোড হবে এবং আমাদের যে বৃহস্পতিবার সেদিনও সকাল 7টাতে আপলোড হবে। তো এই রুটিনটা তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। ঠিক আছে, এই রুটিন মাফিক কিন্তু ক্লাস চলতে থাকবে। সব থেকে ভালো হবে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও, যখনই ভিডিও আপলোড হবে যে কোনো ডেটে যে কোনো টাইমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, এত রুটিন দেখার দরকার হবে না। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। দেখো, দ্য বেঙ্গল এক্সামের তরফ থেকে তোমাদের আবদারে দরুন বলতে পারো, আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ শুরু করেছি খুবই খুবই স্বল্প মূল্যে, বিশেষ সুবিধার মাধ্যমে। এই ব্যাচটার মধ্যে কিন্তু ভর্তি চলছে। এই ব্যাচটাতে তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেট সাথে সিটেট উভয় প্রিপারেশন একসাথে করানো হবে। ব্যাচটায় সামান্য বেতন, কিন্তু সেটার উপর আবার ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে। তুমি চাইলে একবারে পেমেন্ট করতে পারো, বা চাইলে ধাপে ধাপে কয়েক মাস পর পর কিন্তু ইনস্টলমেন্টের মাধ্যমে ওই বেতনটা পেমেন্ট করতে পারো। ঠিক আছে, এখানে 5টা সাবজেক্ট পড়ানো হবে। দেখো, বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, সিডিপি, ইভিএস, মোট 5টা সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হবে। সমস্ত বিষয়ে যে নতুন সিলেবাস রয়েছে বললাম 23 সালের, তো সেই সিলেবাস ভিত্তিক ক্লাস হবে। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাসের সুবিধা থাকবে এবং স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। তোমাদের নিজস্ব অ্যাপ দ্য বেঙ্গল এক্সাম অ্যাপের মাধ্যমে ক্লাস হয়। তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে সমস্ত কোর্সের ব্যাপারগুলো দেখতে পারো, বা আদার্স কিছু যদি জানা থাকে, ডিসকাউন্ট কুপন সম্পর্কে, ভর্তি হওয়ার প্রসেস সম্পর্কে, ইনস্টলমেন্ট ফেসিলিটি সম্পর্কে, তো সেই সমস্ত কিছু জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। দেখো 7003840858, এই নাম্বারে নাজমুল স্যারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করো। ঠিক আছে, এই কোর্সটা যেটা তোমরা করবে এটা একদম ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ একদম শুরু থেকে তোমাদের করানো হবে, একদম বেসিক থেকে জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত সমস্ত কিছু প্র্যাকটিস, মক, সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড থাকবে। এক্সট্রা কোনো রকম চার্জ তোমাদের উপর নেওয়া হবে না। ঠিক আছে, এই কোর্সটার যে ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, 1 বছরের ভ্যালিডিটি থাকবে এই কোর্সটার মধ্যে। তোমরা 1 বছর পর্যন্ত কিন্তু অ্যাক্সেস করতে পারবে অ্যাপের মধ্যে এই কোর্সে। দেখো, পরবর্তী আমাদের আরেকটা ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে সংগ্রামী ব্যাচ। এটা ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ এগুলোর কম্বো ব্যাচ। এটা ডিউরেশন 6 মাস। একদম বলতে পারো যারা জিকেটাকে স্ট্রং করতে চাও, রিজনিং, গণিত, ইংরেজি এই সাবজেক্টগুলোকে স্ট্রং করতে চাও, দেখো শুধুমাত্র প্রাইমারি টেট এবং এই যে আদার্স কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাদের সিলেবাসে কিন্তু একটা হিউজ অন্তর রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে। দেখো, জিকে যেমন প্রাইমারিতে নেই, ঠিক সেরকম রিজনিং নেই, ঠিক সেরকম ইংরেজি এবং গণিত, পেডাগজি কিন্তু আমাদের এই সমস্ত চাকরির পরীক্ষায় আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামারের উপর জোর দিতে হবে, পাটিগণিতের উপর জোর দিতে হবে। তো যাদের পুলিশ বা ক্লার্কশিপ ইত্যাদি টার্গেট রয়েছে, যাদের আপাতত ডিএলএ ট্রেনিং করা নেই বা করা থাকলেও এই দিকটাও তোমরা দেখে রাখতে চাও, তো তারা কিন্তু এই ব্যাচটাতে তোমরা জয়েন করতে পারো। এই ব্যাচের ফিস প্রাইমারি ব্যাচের থেকেও আপাতত অনেকটা কম রয়েছে স্পেশাল অফারের জন্য। ঠিক আছে, এটা ডিউরেশন 6 মাস রয়েছে, ভ্যালিডিটি 1 ইয়ার রয়েছে। এখানেও তাই যে কোনো তোমার সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হবে, বিষয় ভিত্তিক মক টেস্টের সুবিধা থাকবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসের সুবিধা থাকবে এবং টপ কোয়ালিটি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই যে অ্যাডমিশন প্রসেস কিভাবে অ্যাডমিশন হবে, কবে কবে ক্লাস হয়, ফিস কত, ঠিক আছে, ইত্যাদি জানার জন্য, কুপন কোড, ডিসকাউন্ট কুপন ইত্যাদি জানার জন্য এই নাম্বারে সত্বর যোগাযোগ করো। 7003840858 এই নাম্বারে সত্বর যোগাযোগ করো, স্যারের সাথে কথা বলো এবং তারপর দেখে নাও। তো দেখো, আমাদের বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলো কি, তো আমাদের আপাতত এই যেগুলো দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো কিন্তু চলছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে, প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ চলছে, ক্লার্কশিপের ব্যাচ চলছে, সংগ্রামী পুলিশ পরীক্ষার ব্যাচ চলছে এবং এএনএম জিএনএম এর ব্যাচ চলছে। ঠিক আছে, তো এই কয়েকটা ব্যাচ কিন্তু চলছে।
এএনএম জিএনএম ব্যাচ খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাডমিশন প্রসেস বন্ধ হয়ে যাবে, যেহেতু পরীক্ষা আছে সামনে। তো মোটামুটি প্রায় 100 জনের কাছাকাছি ভর্তি হয়ে গেছে। 100 জন হয়ে গেলে তোমার ভর্তি প্রসেস বন্ধ হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এই ব্যাচটাতে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 7003840858। ওকে, আচ্ছা। তো দেখো, এবার আমরা আমাদের আজকের পড়াশোনার দিকে আসি। তো মোটামুটি আমরা দেখো এগুলো কিন্তু অলরেডি করে এসেছি আগের দিন, আগের ক্লাসে। যারা দেখোনি একবার দেখে নেবে। দুর্যোগ কি, বিপর্যয় কি, কথার অর্থ কি, ঠিক আছে। দুর্যোগের বৈশিষ্ট্য, বিপর্যয়ের বৈশিষ্ট্য দেখো এখান থেকে। দুর্যোগের শ্রেণীবিভাগ, যেগুলো প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো, যেগুলো আমরা পড়েছি প্রকৃতি থেকে সৃষ্টি হয়, তাই তো, যেখানে মানুষের হাত থাকে না, যেমন ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, বৃষ্টিপাত ইত্যাদি। এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি থেকে এগুলো তৈরি হচ্ছে। মনুষ্য সৃষ্ট দুর্যোগ কোনগুলো, যেগুলো প্রকৃতি থেকে সৃষ্টি হয় না কিন্তু মানুষ তৈরি করে, ঠিক আছে, মানুষ তৈরি করে। যেমন ধরো দাঙ্গা, হ্যাঁ, কোনো একটা জায়গায় তোমার ধরো ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার কারণে একটা ব্যাপক দাঙ্গা তৈরি হলো, দাঙ্গা সৃষ্টি হলো। তো সেই ক্ষেত্রে সেখানে যে সমস্ত বিপর্যয়গুলো ঘটবে সেগুলো কিন্তু আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে পড়ে, ঠিক আছে। এই দুর্যোগ যখন ব্যাপক আকার ধারণ করে, দুর্যোগ যখন আকারে অনেক বড় হয়, তখন আমরা সেটাকে দুর্যোগ না বলে কি বলি, তখন আমরা সেটাকে বিপর্যয় বলি, ঠিক আছে। যেমন সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে পাচ্ছ, রাসায়নিক দুর্ঘটনা, যেমন ওই যে ভোপালে ঘটেছিল 1984-তে মিগ গ্যাস দুর্ঘটনা, মিথাইল আইসোসায়ানাইড। তো এই সমস্ত, চেরনোবিলে যে দুর্ঘটনা, তো এই সমস্ত দুর্ঘটনাগুলো সেগুলো মানুষের কারণেই সৃষ্টি হয়, এর পিছনে প্রকৃতির হাত নেই, ঠিক আছে। শিল্প দুর্ঘটনা, তো এগুলো সব মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে পড়ে। আর সবথেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। সেটা কি? আধা প্রাকৃতিক দুর্যোগ তোমাদের আগের দিন বলেছিলাম আমি, যে দুর্যোগে আমাদের মানুষেরও হাত রয়েছে, আবার প্রকৃতিরও হাত রয়েছে। যেমন ধরো বন্যা, প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সেই দিকটা, সেই দোষটা কার? প্রকৃতির। আর মানুষ কি করেছে? বাঁধ নির্মাণ করেছে, বাঁধের পলি পরিষ্কার করেনি, নদী দুকুল ছাপিয়ে কিন্তু বন্যা তৈরি করেছে, তাহলে সেখানে মানুষেরও দোষ রয়েছে। ঠিক সেরকম ধরো ভূমিধস, ভূমিধস কি? মানুষ ধরো গাছ কেটে ফেলেছে, এটা মানুষের দোষ। হ্যাঁ, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, এটা মানুষের দোষ। আর প্রকৃতি কি করেছে? প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে, এটা প্রকৃতির দোষ। এর ফলে ভূমিধস তৈরি হয়েছে এইভাবে। অর্থাৎ যে সমস্ত বিপর্যয়, মানুষ এবং প্রকৃতি উভয়েরই কিন্তু কিছু না কিছু হাত থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? আধা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। ওকে, তাদেরকে আমরা আধা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। আচ্ছা, প্রাকৃতিক বিপর্যয় এগুলো তোমাদের পড়িয়েছি। আজকে আমরা যেদিকে চলে যাব সেটা হচ্ছে আমাদের ভূমিকম্পের দিকে। ওকে, ভূমিকম্প থেকে আমরা আজকে করব। দেখো, বন্যা, নাগরিক বন্যা এতদূর অব্দি লাস্ট তোমাদের করেছি। তো আজকে আসি দেখো ভূমিকম্পের মধ্যে। দেখো, ভূমিকম্প, এটাকে ইংরেজিতে কি বলা হয়? আর্থকুয়েক বলা হয়, তাই তো। দেখো, ভূমিকম্প অ্যাকচুয়ালি কাকে বলবো? যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর কোনো একটা জায়গায় হঠাৎ করে কোনো কম্পন তৈরি হলো, এবং সেই কম্পনের যে তরঙ্গ, সেটা যখন ভূপৃষ্ঠে টাচ করে, ক্রাস্টের মধ্যে টাচ করে, তখন সেগুলো কম্পিত হয়, ঠিক আছে, এরকম ভাবে কম্পিত হয়। এই ঘটনাটাকে ভূমিকম্প বলি। এবার আমাদের এখানে জানতে কি হবে? এই যে বিভিন্ন প্রকারের ভূকম্প তরঙ্গ রয়েছে, যেমন পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, ঠিক আছে, এল ওয়েভ রয়েছে। তো এই সমস্ত তরঙ্গ, এদের বৈশিষ্ট্য, এগুলো জানতে হবে। ভূমিকম্প কেন তৈরি হয় সেটা জানতে হবে, কেন ঘটে সেটা জানতে হবে। দেখো, হঠাৎ করে বিপুল পরিমাণে শক্তি ভূগর্ভ থেকে বেরিয়ে আসার কারণে ভূপৃষ্ঠে কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের মাত্রা এতটাই হয়ে থাকে যে বাড়ি ঘর, বৃহৎ ব্রিজ ইত্যাদি ইত্যাদি নির্মাণ ধূলিসাৎ হতে পারে। একেই ভূমিকম্প বলে। ভূগর্ভের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে, আর উলম্বভাবে ভূপৃষ্ঠের ওপরের স্থানটাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। ধরো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধরো পৃথিবী, ঠিক আছে, এটা ধরো পৃথিবী। ধরো এই জায়গাটাতে পৃথিবীর অভ্যন্তরের মধ্যে তো যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি প্রথম যে ভূমিকম্প সেটা উৎপন্ন হয়। তো এই জায়গাটা যেখানে ভূমিকম্প তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস, ঠিক আছে। এটাকে ইংরেজি কি বলে? ফোকাস, এর দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, এর সাথে সরাসরি লম্বভাবে একদম উপরে ভূপৃষ্ঠে যে অংশটা রয়েছে, এই অংশটা, ধরো এটা হচ্ছে আমাদের কলকাতা, ঠিক আছে, কলকাতা। তো এই যে কলকাতা, এটা হচ্ছে কি? এটা ভূমিকম্পের উপকেন্দ্র, বোঝা গেল? ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার। এর ঠিক উল্টো দিকে যে জায়গাটা পড়বে, অর্থাৎ এই জায়গাটা, ধরো এটা কি? এটা ধরো ইংল্যান্ড,
তাহলে এটা হয়ে গেল কি, এটা হলো ভূমিকম্পের অ্যান্টি সেন্টার। ওকে, অ্যান্টি সেন্টার বোঝা গেল। তাহলে ভূপৃষ্ঠের মধ্যে ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্পটার যে উৎপত্তি সেটা অ্যাকচুয়ালি হয় কোথায়, সেটা অ্যাকচুয়ালি হয় ভূ অভ্যন্তরের মধ্যে। আর ভূ অভ্যন্তরের মধ্যে যেখানে ভূমিকম্প তৈরি হয়, ভূমিকম্পের উৎপত্তি হয়, সেই জায়গাটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে উলম্বভাবে একদম সোজাসুজি ভূপৃষ্ঠের যে অংশটা প্রথম এসে কম্পিত হচ্ছে সেই অংশটাকে কি বলছি আমরা, উপকেন্দ্র। ঠিক আছে, উপকেন্দ্রের একদম বিপরীত দিকে যে অংশ রয়েছে সেটাকে আমরা বলছি কি, অ্যান্টি সেন্টার। অ্যান্টি সেন্টার, ওকে, ফোকাস, সেন্টার, অ্যান্টি সেন্টার, মনে রাখবে। দেখো, তো ভূমিকম্পের উপকেন্দ্রে কম্পনের তীব্রতা সর্বোচ্চ থাকে। এই যে জায়গাটা ভূপৃষ্ঠে যেখানে এসে পৌঁছাচ্ছে, এখানে হাইয়েস্ট লেভেল দেখা যায় কম্পনের, ঠিক আছে, যার কিন্তু সব থেকে বেশি হয় এই জায়গাটায়। প্রধানত দুই ধরনের তরঙ্গের সৃষ্টি হয় এখানে, প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ। এই যে পি ওয়েভ, এই পি ওয়েভের পুরো নাম কি মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। পি ফর প্রাইমারি, প্রাইমারি ওয়েভ। এই যে প্রাইমারি ওয়েভ, এই প্রাইমারি ওয়েভকেই পি ওয়েভ বলা হয়ে থাকে। এটাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়, কারণ কি, কারণ হচ্ছে পি ওয়েভের গতিবেগ থাকে খুব বেশি। ওকে, এবং এই যে জায়গাটা দেখছো, অর্থাৎ এই যে কেন্দ্রটা দেখছো, এই কেন্দ্রের মধ্যে ভূমিকম্প উৎপন্ন হওয়ার সঙ্গে সবার প্রথম এই পি ওয়েভ কিন্তু ভূপৃষ্ঠে এসে আঘাত করে, অর্থাৎ এর গতি সব থেকে বেশি, সেকেন্ডে 6 কিলোমিটারেরও বেশি। তো যে কারণে এই পি ওয়েভ যেহেতু সবার প্রথম এসে গ্রাহক যন্ত্রে, যে সিসমোগ্রাফ বা আদার্স বিভিন্ন প্রকারের যন্ত্র থাকে ভূমিকম্প মাপার জন্য, সেই যন্ত্রে এসে সবার প্রথম পি তরঙ্গটা এসে ধরা পড়ে। বা বলতে পারো ভূ অভ্যন্তর থেকে কম্পন যে সৃষ্টি হয়, সেই কম্পনের মধ্যে প্রথম পি নামক এক প্রকারের তরঙ্গ সে ভূপৃষ্ঠে আঘাত করে। প্রথম আঘাত করার কারণ হচ্ছে অন্যান্য তরঙ্গে থেকে তার গতিবেগ হয় অনেক বেশি, যেহেতু এ সবার প্রথম এসে ভূপৃষ্ঠে আঘাত করছে, সেই কারণে এই তরঙ্গকে প্রাইমারি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বলা হয়। বোঝা গেল। দেখো, ইহা সর্বপ্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায়। তাহলে বোঝা গেল, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ভূমিকম্পের কোন তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি, উত্তর কি করবে, পি তরঙ্গ। ভূমিকম্পের কোন তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে বা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, উত্তর কি করবে, পি তরঙ্গ। বোঝা গেল। দেখো, দ্বিতীয় আর এক প্রকার তরঙ্গ হয়, সেটা হচ্ছে এস তরঙ্গ। এই যে এস ফর কি, এস ফর সেকেন্ডারি। সেকেন্ডারি এস তরঙ্গকে সেকেন্ডারি ওয়েভ বলা হয়। অর্থাৎ এই যে এস তরঙ্গ, এই এস তরঙ্গ প্রচন্ড গতিশীল, কিন্তু পি তরঙ্গের গতির সমতুল্য নয়। পি তরঙ্গের অর্ধেক গতি, প্রায় 3 কিলোমিটার কিন্তু এই এস তরঙ্গের গতি প্রতি সেকেন্ডে। ঠিক আছে, তো এস তরঙ্গ কি হচ্ছে, পি তরঙ্গের পরে আমাদের গ্রাহক যন্ত্রের মধ্যে এসে ধরা পড়ে, পি তরঙ্গের পরে এসে ধরা পড়ে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো পি তরঙ্গের পরে এসে যেহেতু এস তরঙ্গ ধরা পড়ছে গ্রাহক যন্ত্রে বা ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে, সেহেতু একে প্রাইমারি তরঙ্গ না বলে সেকেন্ডারি ওয়েভ বা সেকেন্ডারি তরঙ্গ বলা হয়। দেখো, ভূমিকম্পের কারণ সমূহ। ভূমিকম্পের কারণ কি কি রয়েছে, তো ভূমিকম্পের কারণকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। ঠিক আছে, প্রাকৃতিক কারণের মধ্যে কি রয়েছে, প্রাকৃতিক কারণের মধ্যে সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে প্লেট সঞ্চালন বা পাত সঞ্চালন। দেখো, এটা হচ্ছে পৃথিবী। ওকে, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর এরকম একটা অংশে এরকম একটা কেন্দ্রমণ্ডল রয়েছে, এখানে কেন্দ্রমণ্ডলের বাইরে, একদম বাইরে, এখানে থাকে গুরুমণ্ডল। ঠিক আছে, তার উপরে থাকে কি, তার উপরে থাকে আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার, ঠিক আছে। এই যে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, অ্যাকচুয়ালি এই অ্যাস্থেনোস্ফিয়ারটা দেখতে কেমন, সান্দ্র। এর ধর্ম কেমন, সান্দ্র। সান্দ্র অর্থাৎ থকথকে জেলির মতো। ঠিক আছে, থকথকে জেলির মতো। এর উপরে এবার বিভিন্ন প্লেট এরকম করে ভাসছে। প্লেট মিন একটা, ধরে নাও এখন তুমি যে প্লেট মানে হচ্ছে বড় বড় পাথরের টুকরো, তারা এরকম করে ভাসছে। এই যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলোই হচ্ছে এক একটা মহাদেশ তৈরি হয়েছে প্লেটে। এটাই ধরো ইউরোপ, ইউরোপ রয়েছে এর উপর। ঠিক আছে, এখানে বিল্ডিং তৈরি করেছো তুমি, হ্যাঁ, কারখানা তৈরি করছো, এটা হচ্ছে ইউরোপ। ঠিক আছে, এটা ধরো এশিয়া, এশিয়া এটা। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্লেট তৈরি হয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর।
এবার দেখো, ধরো তুমি একটা বালতি নিলে, ঠিক আছে, সেই বালতির মধ্যে শোলা বা থার্মোকল জল ভরলে আগে, ঠিক আছে, এরকম ভাবে জল ভরলে সেটার উপর দিয়ে থার্মোকলের টুকরো এরকম ভাবে তুমি দুটো ছড়িয়ে দিলে, দুটো বা একাধিক, আচ্ছা মনে রাখবে এই বড় প্লেট রয়েছে 7টা, ওকে, আর 20টা রয়েছে ছোট প্লেট, ছোট পাতের সংখ্যা 20। তো যাই হোক, তুমি কয়েকটা এরকম থার্মোকলের প্লেট এরকম ছড়িয়ে দিলে টুকরো। এরপরে দেখো, যখন তুমি জলটার উপর একটা 1 টাকার কয়েন নিলে, একটা 1 টাকার কয়েন নিলে এবং সেটা বালতির জলের মধ্যে ফেলে দিলে, যখন বালতির জলের মধ্যে কয়েনটা ফেলে দিলে বালতির জলটা নড়তে থাকবে, নড়তে থাকবে, আর এগুলো কি হবে, এই টুকরোগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে, তো ধাক্কা খাবে। ঠিক একইভাবে এই যে অ্যাস্থেনোস্ফিয়ার, সেটা অনেকটাই জলের মতোই, তবে জলের থেকে এর ঘনত্ব বেশি, একটু বেশি থকথকে। তো পৃথিবীর ঘূর্ণন, মাধ্যাকর্ষণ ইত্যাদি কারণে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে এই যে দেখতে পাচ্ছ প্লেটগুলো যে ভেসে রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে, এরা কখনো কখনো কি হয়, একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়, ঠিক আছে, একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়। এই ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, ব্যাপক ভূমিকম্প কিন্তু তৈরি হয়। এই ধাক্কা খাওয়ার ফলে ব্যাপক ভূমিকম্প তৈরি হয়। ঠিক এটাই হচ্ছে পাত সঞ্চালন। এবার এই পাত সঞ্চালনে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। দেখো, চলমান প্লেট বা পাতের জন্য ভূবিজ্ঞানীদের মতে ভূত্বকে অনেকগুলো ছোট বড় শক্ত পাথরের চাদরে মোড়া রয়েছে, যেগুলোকে আমরা প্লেট বলছি। সংখ্যা কত বললাম, বড় পাতের সংখ্যা 7টা আর ছোট পাত 20টা। দেখো, শিলায় তৈরি এই চাদরগুলোকে পাত বা প্লেট বলে। এই পাতগুলো সচল ভূত্বকের পাতগুলি চলতে চলতে যখন একটা পাত অন্য পাতের সঙ্গে ধাক্কা খায় বা হালকা পাতের নিচে ভারী পাত ঢুকে পড়ে, তখন ভূমিকম্প হয়। ঠিক আছে, বোঝা গেল? যখন এই দুটো প্লেট সামনাসামনি ধাক্কা খেতে পারে, এই ধাক্কা খাওয়ার ফলে আমরা যখন পর্বত পড়বো তখন দেখবো, মাউন্টেন তোমাদের রয়েছে সিলেবাসে, তো এই ধাক্কা খাওয়ার ফলে কিন্তু পর্বতেরও উৎপন্ন হয়। ওকে, তো এই যে ব্যাপারগুলো যখন হচ্ছে বা যখন ধাক্কা খাচ্ছে, তখন ভারী পাতের নিচে হালকা প্লেটটা ঢুকে পড়ছে, ঠিক আছে, হালকা পাতটা উপরে থাকছে, ভারী পাত হালকা পাতের নিচে ঢুকে পড়ছে, এই সমস্ত কারণে কিন্তু ভূমিকম্প হচ্ছে। এটা হচ্ছে পাত সঞ্চালন তত্ত্ব। বোঝা গেল? এবার দেখো, আমরা জানি প্রথমে এবার পাত কি, পাত জিনিসটা কি, আমি যতটা পেরেছি ছবি এঁকে তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, সেটাই লেখা আছে, অ্যাস্থেনোস্ফিয়ার নামক একটা স্তর রয়েছে, যেটা বললাম থকথকে লাভা গঠিত জেলির মতো, যেটাকে আমরা সান্দ্র প্রকৃতির অবস্থা বলি পদার্থে, সেই অবস্থায় রয়েছে এটা। এই উপরিভাগে ভাসমান অবস্থায় রয়েছে বিভিন্ন প্লেট, ঠিক আছে। দেখো, ভাসমান খণ্ডগুলোকে পাত বলে। পাতগুলি সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে কি, একটা স্ট্যাটিক নয় যে এক জায়গাতেই বহু যুগ আছে, এটা এখানে রয়েছে, কিছু বছর পর, কয়েক কোটি বছর পর এটা এখানে সরে যাবে, ঠিক আছে, যদিও খুব খুব ধীরে ধীরে এগুলো সরে, ঠিক আছে, কয়েক লক্ষ বছর লেগে যায় 5-10 সেন্টিমিটার সরে যেতে, ঠিক আছে, কিন্তু এগুলো সঞ্চরণশীল, খুব আস্তে আস্তে কিন্তু স্লো স্লো কিন্তু মুভমেন্ট কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছে। দেখো, এই খণ্ডগুলির গভীরতার তুলনায় বিস্তার অনেক বেশি, অর্থাৎ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে এই পাত, বিশাল গভীর নয় কিন্তু ছড়িয়ে থাকে, এক্সপ্যান্ড করে থাকে প্রচুর দূর পর্যন্ত। এই কারণেই খণ্ডগুলোকে পাত বলা হয়। পাত বা প্লেট শব্দটি কে প্রথম উল্লেখ করেছিলেন মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হতে পারে, বা পাত বা প্লেট শব্দটা প্রথম কে বলেছিলেন, ঠিক আছে। 1965 খ্রিস্টাব্দে কানাডার ভূতত্ত্ববিদ জে.টি. উইলসন নেচার পত্রিকায় প্রথম পাত শব্দটা উল্লেখ করেন। পিচো নামক একজন ব্যক্তি, যাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়, এই পাত সংস্থান তত্ত্ব নিয়ে পিচো একাধিক মতবাদ কিন্তু দিয়েছেন, সেগুলো জানবো। দেখো, 1965 সালে তাহলে জে.টি. উইলসন, মনে রাখবে নামটা, জে.টি. উইলসন নেচার নামক একটা পত্রিকাতে এই যে পাত বা প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। প্লেট শব্দ ব্যবহার করার কারণ কি ছিল, কারণ এই খণ্ডগুলো বেশি এরকম গভীর ছিল না, এগুলো ছিল এরকম ছড়িয়ে পড়া চারিদিকে, যে কারণে এগুলোকে পাত বা প্লেট বলা হয়েছে। ওকে, আর এটাও মনে রাখবে পাত সংস্থান তত্ত্বের জনককে, তাহলে পিচোকে কিন্তু আমরা পাত সংস্থান তত্ত্বের জনক বলে জানছি। ওকে, এবার দেখো, পাত সীমানা, বিভিন্ন প্রকারের পাত সীমানা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো, এখানে অভিসারী পাত সীমানা রয়েছে, অপসারী পাত সীমানা রয়েছে এবং নিরপেক্ষ পাত সীমানা রয়েছে। তো ছবিটা যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, এই যে এদিকের একটা পাতের সাথে এই দিকের একটা পাত মুখোমুখি ধাক্কা খাচ্ছে এবং মাঝখানে পর্বত তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের একসময় হিমালয় পর্বত, যেন ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এই দুটো পাতে সংঘর্ষ লেগেছিল এইভাবে, এবং এই যে দেখতে পাচ্ছ মাঝে যেভাবে পর্বত তৈরি হচ্ছে, ঠিক সেইভাবে কিন্তু আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছিল, এটা বিজ্ঞানীরা মনে করেন। ওকে, বোঝা গেল? তাহলে এই পাত সীমানাটাকে আমরা কি বলছি, এই পাত সীমানাটাকে আমরা অভিসারী পাত সীমানা বলছি। বোঝা গেল? অভিসারী পাত সীমানা বলছি। অভিসারী পাত সীমানা মানে কি, মনে রাখবে, অভিসারী মানে
কাছে আসা, ঠিক আছে, যখন দুটো পাত দুদিক থেকে পরস্পরের মুখে এগিয়ে আসে, যেমন দেখতে পাচ্ছি ছবিটাতে বাঁ দিকে একটা ডান দিকে একটা পরস্পরের মুখে এগিয়ে আসছে এবং এক সময় পরস্পরের সাথে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, সেটাকে অভিসারী পাত সীমানা বলা হচ্ছে। দেখো, দুই বিপরীত দিক হতে পরস্পর মুখোমুখি দুটো পাত যখন পরস্পরের দিকে গতিশীল হয় তখন তাকে অভিসারী পাত সীমানা বলা হয়। অভিসারী আর অপসারী এই দুটোতে কিন্তু গোলমাল করো না, এই দুটোতে অনেকের গোলমাল হয়ে যায়। অভিসারী কি হচ্ছে, দেখো, অভিসারী মনে রাখবে, অভি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে অভি নামক একজন ছেলে, এখানে অভির দিকে তার বন্ধুরা ছুটে আসছে, ঠিক আছে, অভির দিকে তার বন্ধুরা ছুটে আসছে, ঠিক আছে, তার দিকে ছুটে আসছে, আর অভিও বন্ধুদের দেখে তাদের দিকে ছুটে যাচ্ছে, ঠিক এই জিনিসটাকে অভিসারী পাত সীমানা বলা হয়। অর্থাৎ এই 1 নম্বর পাত এবং 2 নম্বর পাত, দুটো পাত যখন পরস্পরের দিকে অগ্রাসন হবে এবং যখন ধাক্কা খাবে তখন এখানে কি তৈরি করবে, মাউন্টেন তৈরি করবে, ঠিক আছে, পর্বত তৈরি করবে। দেখো, দুই বিপরীত দিক থেকে পরস্পর মুখোমুখি দুটি পাত যখন পরস্পরের দিকে গতিশীল হয় তাকে অভিসারী পাত সীমানা বলা হয়, ঠিক আছে। পাত দুটির মধ্যে যদি মহাসাগরীয় পাত হয় তাহলে স্বাভাবিকভাবেই মহাদেশীয় পাতের নিচে সেটা প্রবেশ করে, কারণ কি আমরা জানি ভারী পাতের নিচে হালকা পাত কিন্তু ঢুকে যায়। আচ্ছা, পরেরটা দেখো, নিরপেক্ষ পাত সীমানা বা আমাদের সংরক্ষণশীল পাত সীমানা, ঠিক আছে, কাকে বলে? নিরপেক্ষ পাত সীমানা মানে যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেখো যেমনটা দেখতে পাচ্ছ, দেখো পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে, ঠিক আছে, এদের কিন্তু আর কোনো রকম মানে যে ধাক্কা লাগা বা অগ্নুদ্গম হওয়া সেরকম কিছু নেই, একদম অচেনা মানুষের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিরপেক্ষ পাত সীমানা বলি, বা এটা কি আমরা সংরক্ষণশীল বা প্রতিগামী পাত সীমানা কিন্তু বলে থাকি। বোঝা গেল? দেখো, অনেক সময় দুটো পাত পরস্পরের পাশাপাশি বিপরীত দিকে চলমান হয়, যেমন দেখছো এই পাতটা এই দিকে যাচ্ছে, এই পাতটা এদিকে যাচ্ছে, এই জায়গায় কিন্তু কোনো রকম ধাক্কি লাগছে না, একদম পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তো বিনা সংঘর্ষে নিজেদের মধ্যে পাশাপাশি স্থান পরিবর্তন করে বিপরীত দিকে চলতে থাকে, এরকম পাত সীমানাকে সংরক্ষণশীল বা প্রতিগামী পাত সীমানা বলা হয়, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বলা হয়। এই পাত সীমানায় প্রশমিত সক্রিয়তার ফলে কোনো নতুন পাত সৃষ্টি হয় না, আবার কোনো এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়, মনে রাখবে, কোন পাত সীমানাতে কোনো নতুন পাত তৈরি হয় না, আবার ভূত্বক ধ্বংসও হয় না, অর্থাৎ এটাকে গঠনকারীও বলা হয় না, এটাকে ধ্বংসকারী পাত সীমানাও বলা হয় না, ঠিক আছে, এটা সাথেও থাকে না পাঁচেও থাকে না, পাশাপাশি চলে যায় জাস্ট, এখানে কোনো রকম নতুন পাত তৈরি হয় না বা তৈরি হওয়া কোনো পাত ধ্বংস হয় না, ঠিক আছে, এটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। আর আমাদের পরবর্তীতে আসি, দেখো, পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রতিসারী পাত সীমানা, এই যেমন দেখতে পাচ্ছ এখানে দুটো পাত পরস্পর থেকে বিপরীতে সরে যাচ্ছে, ঠিক আছে, এই দিক থেকে এইদিকে আসছে, এদিক থেকে এদিকে সরে যাচ্ছে, এবং মাঝখানে কি হচ্ছে, এই অ্যাস্টেনোস্ফিয়ার স্তর থেকে যে ম্যাগমা, সেই ম্যাগমা লাভা রূপে কিন্তু বেরিয়ে অগ্নুৎপাত ঘটাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা কি বলছি, প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানা তাহলে কাকে বলে? মনে রাখবে, দেখো, যখন দুটো পাত স্থানচ্যুত হয়ে পরস্পরের বিপরীত দিকে দূরে চলে যায় তখন তাকে প্রতিসারী পাত সীমানা বলা হয়। পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, ঠিক আছে, এর ফলে মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে গ্যাপটার মধ্যে লাভা বের হচ্ছে, ঠিক আছে, লাভা বের হচ্ছে। দেখো, বৈজ্ঞানিকগণ পাতের এই রূপ চলনের কারণ হিসাবে ভূ অভ্যন্তরস্থ পরিচলন স্রোতের কথা বলেছেন। ভূ অভ্যন্তরে যে অ্যাস্টেনোস্ফিয়ার বা এই যে লাভার মধ্যে পাতগুলো ভেসে রয়েছে তার মধ্যে এক প্রকার পরিচলন স্রোত তৈরি হয়, স্রোতের জন্য কিন্তু পাতগুলো এইভাবে ভেসে চলে যায় একে অপরের থেকে দূরে, ঠিক আছে। দেখো, পরিচলন স্রোত ঊর্ধ্বগামী হয়ে বিপরীত দিকে চলনে পাতকে বিপরীত দিকে চালিত করে। এই পাত সীমান্তকে গঠনকারী পাত সীমান্ত বলে, কারণ এখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা, চুটি, উপত্যকা বা স্তূপ পর্বত গঠন হতে দেখা যায়। বোঝা গেল প্রতিসারী পাত সীমানা? তাহলে আশা করি বোঝা গেল। ওকে, কোনো রকম সমস্যা নেই। তো আজকে আমাদের এতদূর ছিল এবং আমাদের দুর্যোগ বিপর্যয় কিন্তু আমরা আজকে শেষ করলাম। নেক্সট দিন আমাদের একটা নতুন টপিক তৈরি হবে, নতুন টপিক নিয়ে আলোচনা হবে। তো তোমাদের সবাইকে বলবো, সবাই একটু জানিও ক্লাসগুলো কেমন লাগছে, কমেন্ট করে বলবে। এই জায়গায় যতটা আমি আজকে বোঝালাম এতদূর অবধি আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে আমাকে কমেন্ট করে বলবে কোথায় বোঝা যায়নি, ঠিক আছে, সেই জায়গাটা আমি পরের দিন ক্লাস শুরু করার আগে তোমাদের আগে বুঝিয়ে দেবো। ওকে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে,
আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে বলতে পারো, আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই ক্লাস কিন্তু ইউটিউবে প্রোভাইড করছি। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে ক্লাস চলছে ঠিক, সেটা সামান্য ফিস দিয়ে, কিন্তু ইউটিউবেও তার পাশাপাশি কিন্তু অনেক গরিব ছাত্রছাত্রীর কথা ভেবে কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। এবং আমাদের অনেক কষ্ট হলেও, সময়ের অভাব হলেও কিন্তু আমরা নিয়মিত ক্লাস করিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সেই দিক থেকে আমাদের একটা লাইক করতে পারো বা কমেন্টে বলতে পারো কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো, উপকৃত হচ্ছে কিনা অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে আমাদেরও ভালো লাগবে। ওকে, তো চলো আজকের ক্লাস তাহলে এতদূর থাক, নেক্সট দিন আবার দেখা হবে। বেস্ট অফ লাক সবাইকে, সবাই খুব ভালো করে পড়াশুনো করো অ্যান্ড ভালো থাকো।